নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মালদহে দাপটে দুলাল সরকার খুনে গ্রেফতার তৃণমূলেরই প্রভাবশালী নেতা, ষড়যন্ত্রের পিছনে আরও বড় মাথা, বিস্ফোরক দাবি। দিল্লি বিধানসভা ভোটে কেজরির দলকে সমর্থন তৃণমূল কংগ্রেসের। আবাসের টাকা গায়েব, উত্তর দিনাজপুরে চাঞ্চল্য। 11,000 ডিটোনেটর উদ্ধার বীরভূম থেকে। দিনহাটায় প্রথম মহিলা পুরপ্রধান অপর্ণাকে বসিয়ে চমক তৃণমূলের। দার্জিলিংয়ে তুষারপাত, কুয়াশার দাপট উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও শীতের আমেজ, কি বলছে ওয়েদার রিপোর্ট। স্কুলে জমি ছাড়তে হবে, ফ্ল্যাট করার পরিকল্পনা, বিস্ফোরক অভিযোগ দক্ষিণ 24 পরগনায়। জেলে থাকার সময়কার চিকিৎসার খরচ বিধানসভা দেবে কেন, প্রশ্নের মুখে মানিক ভট্টাচার্য। আমাকে ঘরছাড়া করতে চাই বিজেপি, নির্বাচনের দিন ঘোষণা হতেই বিস্ফোরক অতেশী। আজকের খবরগুলো অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে প্রথম থেকেই পরিবারের তরফ থেকে বলা হচ্ছিল এর পিছনে বড় কোনো মাথা রয়েছে। সে তথ্যই দিয়েছিলেন শাসক মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে মৃতের স্ত্রী দাবি করছিলেন এর পিছনে দলেরই কেউ জড়িত থাকতে পারে। তাই সত্যি হলো, তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই এক নেতা। 22 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে। মালদহ শহরের তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, গ্রেফতার হয়েছেন দলেরই আরও এক নেতা স্বপন শর্মা। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে জমি দখল নিয়ে দ্বন্দ্বের কারণেই এই খুন। মালদহ শহর তৃণমূলের সভাপতিকে মঙ্গলবার ডেকে পাঠায় পুলিশ। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 22 ঘন্টা জেরার পর গ্রেফতার করা হয় তাকে। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে আগে থেকেই একাধিক ইস্যুতে দুই নেতার মধ্যে দ্বন্দ্ব ছিল। রাজনৈতিক ক্ষমতায়ন, জমি দখল, রেলের রেকের কাজ, ঠিকাদারি পাওয়া, ট্রাকের লোডিং আনলোডিং এর ব্যবসা করতেন নরেন্দ্রনাথ তিওয়ারি, আর তা দেখভাল করতেন নরেন্দ্রনাথ তিওয়ারির ভাইরা। ওই এলাকায় জমির দাম হু হু করে বেড়েছে। একাধিক প্রমোটিং এর কাজ, শপিং মল তৈরি হওয়া সহ একাধিক বিষয়ে ওই এলাকায় কোটি কোটি টাকার লেনদেন চলছিল। আর সেক্ষেত্রে তৃণমূলের একাধিক নেতা কাউন্সিলর ওতপ্রোতভাবে জড়িত। আর নিহত তৃণমূল নেতা দুলাল সরকার সেক্ষেত্রে বিশাল প্রভাব বিস্তার করেছিলেন। আর সে কারণেই তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি আগেই বলেছিলেন পুলিশের কাছেও এই বিষয়টা পরিষ্কার কে বা কারা করেছে। উল্লেখ্য, এই খুনের নেপথ্যে থাকতে পারেন নরেন্দ্রনাথ তিওয়ারি। সে সন্দেহ ছিল খোদ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। তিনি বলেছিলেন দুলালকে মারবই বলেছিলেন নরেন্দ্রনাথ। আমাদের পৌরসভা ভোটের পরই নরেন্দ্রনাথ অনেককে বলেছিল আমি দুলাল সরকারকে মারবই। আমাদের অনেকদিন ধরেই সন্দেহ ছিল আবার দ্বিতীয় স্বপন শর্মা সিপিএম এর কন্ট্রাক্ট কিলার। ও তো প্রচুরবার আমার উপর হামলা করেছিল। এটা রাজনৈতিক নয়, নিজেদের স্বার্থ সিদ্ধিতেই খুন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। দিল্লিতে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট না করে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি। এই আবহে এবার নির্বাচনে কেজরির দলকে সমর্থন করল তৃণমূল কংগ্রেস। বলা বাহুল্য এই প্রথম নয়। এর আগে 2020 সালে দিল্লিতে বিধানসভা নির্বাচনের সময় আম আদমি পার্টির পাশে থাকেছিল তৃণমূল। আর এবার দেখা গেল সেই একই চিত্র। সম্প্রতি দিল্লির নির্বাচন নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা আশা করব সেখানে আম আদমি পার্টির সরকার ফিরে আসুক। দিল্লির মানুষ বিজেপিকে পরাজিত করবে। এখান থেকেই স্পষ্ট যে কংগ্রেস নয়, দিল্লিতে বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের দলকেই জয়ী হিসেবে দেখতে চায় তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস, আর তাতে বেশ অসন্তুষ্ট শরদ পাওয়ার অখিলেশ যাদব সহ একাধিক শীর্ষস্থানীয় নেতারা। তারা সকলেই চান ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে বেশ অসন্তুষ্ট কংগ্রেস। এই আবহে এবার দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের বদলে আপকে সমর্থন করল তৃণমূল, আর তাতে কিছুটা হলেও অস্বস্তিতে বাড়ল হাত শিবিরের। বলা বাহুল্য, আগামী 5ই ফেব্রুয়ারি হতে চলেছে দিল্লিতে 70টি আসনে বিধানসভা নির্বাচন। 2020 সালে বিধানসভা নির্বাচনে 62টিতে জয়ী হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বাকি 8টি আসন জিতেছিল বিজেপি। কংগ্রেসকে খালি হাতেই ফিরতে হয়েছিল। 2015 সালের ভোটে আপের ঝুলিতে গিয়েছিল 67টি আসন, আর বিজেপি জয়ী হয়েছিল 3টি আসনে। আর এবার কার দখলে থাকে দিল্লির বিধানসভা, সেটাই এখন মূল দেখার বিষয়। গরিবের আবাসে আবারও শাসকের থাবা। এবার আবাসের বৃদ্ধ উপভোক্তার আঙুলের ছাপ নিয়ে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের শাহাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর গ্রামের বাসিন্দা পার্বতী মণ্ডল নামে প্রতারিত ওই বৃদ্ধা মহিলা ইতিমধ্যে ইসলামপুরের মহকুমা শাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, 31শে ডিসেম্বর তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকে, কিন্তু তার পরের দিন অর্থাৎ 1 জানুয়ারি শাহাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিনতি রায়ের ছেলে রাজু রায়ের সঙ্গে রাস্তায় দেখা হলে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে ওই বৃদ্ধার আঙুলের ছাপ নিয়ে নেয়। এরপরেই তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। এরপর তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করলে জানতে পারেন তার ওই আঙুলের ছাপ নিয়ে টাকা তুলে নিয়েছে রাজু রায়। পরবর্তী সময়ে রাজু রায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি আমলা, গ্রাম পঞ্চায়েত মেম্বার ও পার্টি ফান্ডে ঘুষ বাবদ তিনি এই 10,000 টাকা নিয়েছেন। বিষয়টি জানতে পেরে সোমবার ইসলামপুরের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার বক্তব্য, তিনি অত্যন্ত দরিদ্র, স্বামী নেই। বৃদ্ধা পার্বতী ভাঙাচোরা কুড়ে ঘরেই শীত বৃষ্টিতে কষ্টে থাকেন। সরকারিভাবে তার অ্যাকাউন্টে ঘর তৈরির টাকা ঢুকলেও এভাবে তার বিশ্বাসের সুযোগ নিয়ে আঙুলের ছাপ নকল করে টাকা হাতিয়ে নিয়ে তিনি বিপদে পড়েছেন। অসহায় ওই বৃদ্ধা সরকারিভাবে আইনানুগ পদক্ষেপের আর্জি জানিয়েছেন। যদিও অভিযুক্ত রাজু রায়ের মা মিনতি রায় অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তার পাল্টা দাবি, ওই বৃদ্ধা বিজেপি করেন, শুধুমাত্র বিরোধিতা করার জন্যই, আর শাসক দলকে কালিমালিপ্ত করতেই প্রণোদিতভাবে এই মিথ্যা রটনা করেছেন। বীরভূম থেকে ফের উদ্ধার বিস্ফোরক। প্রায় 11,000 ডিটোনেটর উদ্ধার হলো সেই জেলা থেকে। জানা যাচ্ছে 60টি বাক্স থেকে ওই বিস্ফোরকগুলি উদ্ধার করেছে পুলিশ। প্রায় 11,000 ডিটোনেটর উদ্ধার করেছে বীরভূম পুলিশ। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানা এলাকার হস্তিগন্ধা গ্রামে। সেখান থেকে কিছু দূরে পরিত্যক্ত ঘরের মধ্যে 7টি বাক্সে ওই ডিটোনেটর রাখা ছিল বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঝাড়খণ্ড থেকে নিয়ে এসে ডিটোনেটরগুলি মজুত করা হয়েছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের। পাথর খাদানে পাথরের স্তর ফাটাতে নাকি অন্য কোনো কারণে এই ডিটোনেটর মজুত করা হয়েছিল, তার তদন্ত শুরু করেছে বীরভূম পুলিশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিনহাটা পুরসভার দায়িত্ব নিলেন অপর্ণা দে নন্দী। রাজ্য নেতৃত্বের নির্দেশে আরও 2 দাবিদারকে টপকে প্রথম মহিলা চেয়ারপারসন হিসেবে দিনহাটায় বসানো হলো তাকে। মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক বিধু শেখর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে দায়িত্ব বুঝে নেন অপর্ণা। সূত্রের খবর, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী এবং প্রবীণ তৃণমূল কাউন্সিলর পার্থনাথ সরকারের নাম চেয়ারম্যান হওয়ার দৌড়ে ছিল, কিন্তু দলের গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে ও স্বচ্ছ ভাবমূর্তির জন্য 10 নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরকেই বেছে নিল শাসক দল। দায়িত্ব গ্রহণের পর নয়া চেয়ারপারসন বলেন, সবাই মিলে এই পুরসভাকে সুন্দরভাবে গড়ে তুলব, সকলকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করব। গত 30শে ডিসেম্বর দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী ইস্তফা দেন। সম্প্রতি পুরসভার বিল্ডিং প্ল্যান পাশ করা নিয়ে দুর্নীতির বিষয়টি সামনে আসে। অনলাইনের বদলে অফলাইনে টাকার বিনিময়ে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠে। পাশাপাশি বেশ কিছু বিল্ডিং প্ল্যান ভুয়ো বলেও অভিযোগ ওঠে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করে পুর কর্তৃপক্ষ। এই ঘটনায় তোলপাড় হয় দিনহাটা শহর। পুলিশি তদন্তে নেমে 3 পুরকর্মীকে গ্রেফতার করে। এর নৈতিক দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন গৌরীশঙ্কর। চেয়ারম্যানের পদত্যাগের পর ভাইস চেয়ারম্যান সাবির অস্থায়ীভাবে দায়িত্বে ছিলেন, তাই তার নাম সম্ভাব্য চেয়ারম্যানের তালিকায় ছিল। পাশাপাশি প্রবীণ কাউন্সিলর পার্থনাথ সরকার চেয়ারম্যান হতে পারেন বলেও জল্পনা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত অপর্ণার ভাগ্যেই শিকে ছিল। কাউন্সিলরের পাশাপাশি তিনি তৃণমূলের দিনহাটা শহর ব্লকের সভানেত্রীও। 2022 সালে দিনহাটা পুর বোর্ড গঠনের সময়ও চেয়ারম্যানের দৌড়ে অপর্ণা দে নন্দীর নাম শোনা গিয়েছিল। যদিও গৌরী শঙ্করকে চেয়ারম্যান করা হয়, সোমবার রাতেই কলকাতা থেকে কোচবিহারের তৃণমূল নেতাদের ফোন করে নয়া চেয়ারম্যানের নাম জানিয়ে দেওয়া হয়। দিনহাটা পুরসভায় 16 জন কাউন্সিলর রয়েছেন, তারা সবাই তৃণমূলের। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে ফের শীত ফিরল বঙ্গে। আবহাওয়া নিয়ে কি বলছে আবহাওয়া দফতর? বুধবার থেকে রাতের তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ডিসেম্বরের শেষের দিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও নতুন বছর শুরুর পরই পারদের বিস্তর ওঠানামা চলে। কিন্তু প্রথম সপ্তাহ ঘুরতেই ফের শীত ফিরল বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন থেকে 13 জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। এই মুহূর্তে সেখানেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। এদিকে বরফের চাদরে ঢেকেছে পূর্ব ও উত্তর সিকিম। তুষারপাত হয়েছে দার্জিলিংয়েও। এর প্রভাব পড়েছে সমতলেও। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরের অন্যান্য জেলাগুলির তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে। অন্যদিকে এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে।
এছাড়া হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 14 জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক প্রান্তে কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়েছে আকাশ। মোদী সরকারের শিক্ষা মন্ত্রকের রিপোর্টের সামনে এলো পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের করুণ চিত্র। এমনিতে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধিতে তৈরি হয়েছে উদ্বেগ, তার উপর এবার প্রমোটিং এর কারণে স্কুলের জমি দখলের চেষ্টার অভিযোগ। ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ। আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ পুরসভার। রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত হরিনাভি সুভাষিনী বালিকা বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ। সম্প্রতি স্কুলের বাউন্ডারি দেওয়ার কাজ শুরু হয়েছিল, সেই কাজে বাধা দেওয়া হয়েছে। পৌরসভা থেকে বাধা দেওয়া হয়, স্কুলের জায়গা থেকে জমি ছাড়তে হবে সেই দাবিতে এই কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ প্রধান শিক্ষিকার। তার অভিযোগ, স্থানীয় কাউন্সিলর বিষয়টি নিয়ে তাদের উপর চাপ তৈরি করেছেন। কারা অভিযোগ জানিয়েছে সেই বিষয়টিও পৌরসভা জানায়নি বলে অভিযোগ। প্রমোটিং করার কারণে এই চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এটি একটি বালিকা বিদ্যালয়, স্কুলে 1700 ছাত্রী রয়েছে, তাদের নিরাপত্তার স্বার্থে বাউন্ডারি দেওয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা। স্থানীয় বাসিন্দা অলোকনাথ ভট্টাচার্য জানান, পৌরসভার কাছে অভিযোগ জানানো হয়েছে। স্কুলের মধ্যে খানিকটা তার জায়গা আছে বলে দাবি করেন তিনি, তাই স্কুলের কাছ থেকে রাস্তার জন্য আবেদন জানানো হয়েছে। আগামী দিনে ফ্ল্যাট করার পরিকল্পনা আছে বলে জানান বাড়ির মালিক অলোকনাথ ভট্টাচার্য, যদিও পুরো বিষয়টি তিনি চেয়ারম্যানের উপর ছেড়েছেন। বিষয়টি নিয়ে পৌরসভার চেয়ারম্যানের পল্লব কুমার দাস জানান, 3টি চিঠি পেয়েছে পৌরসভা, রাস্তা বন্ধ হয়েছে, সাধারণ মানুষ জানানোয় কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। স্কুলও পাল্টা চিঠি দিয়েছে, বিএলআরও ও পৌরসভার জায়গা মেপে নির্দিষ্ট করে দেবে বলেও জানান তিনি। তারপর কাজ হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি বলেন, মৌজা ম্যাপ অনুযায়ী কাজ হবে, তবে প্রমোটিং এর ব্যাপারে তার কিছু জানা নেই বলে জানান তিনি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন, সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছেন। এবার তৃণমূলের বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সেই মানিক ভট্টাচার্য একটি মেডিকেল বিল জমা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে বিধানসভায়। নিয়ম অনুযায়ী রাজ্যের সমস্ত বিধায়কই বিধানসভা থেকে চিকিৎসার খরচ পান, তার জন্য তাকে প্রেসক্রিপশন এবং ওষুধের বিল জমা দিতে হয়। সেই বিল খতিয়ে দেখার পর বিধায়কের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য চিকিৎসা সংক্রান্ত একটি বিল জমা দেন বিধানসভায়। বিলের তারিখ খতিয়ে দেখার সময় ধরা পড়ে বিলটি যে সময়ের, তখন মানিক ভট্টাচার্য জেলে ছিলেন। জেলের সমস্ত বন্দির খরচ মেটায় জেল কর্তৃপক্ষ, তাহলে এই বিল কেন? বিধানসভা সূত্রের খবর, এই নিয়ে মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়। সূত্রের খবর, মানিক নানা রকম আইনগত ব্যাখ্যা দিয়েছেন, তা নিয়ে আবার আইনজ্ঞদের সঙ্গে কথা বলা হয়, কিন্তু তারাও জানিয়ে দেন জেলে থাকার সময় ওষুধ এবং চিকিৎসার সমস্ত খরচই জেল কর্তৃপক্ষ বহন করে, তাই আলাদা করে অর্থ বরাদ্দের কোনো প্রশ্নই ওঠে না। সূত্রের খবর, সোমবার প্রেসিডেন্সি জেলের সুপারকেও ডেকে পাঠান বিধানসভার অধ্যক্ষ। বিল মেটানোর নিয়ম কি তা নিয়ে জেল সুপার সঙ্গে কথা বলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালে 11ই অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় 23 মাস তিনি জেলে বন্দী ছিলেন। 2024 সালের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে। তারপর বিধানসভায় তার চিকিৎসার বিল জমা নিয়ে তৈরি হলো বিতর্ক। কিছুদিন আগে কাঞ্চন মল্লিকের সন্তানের ডেলিভারির বিল জমা দেওয়ার পর সেই বিলের অঙ্ক নিয়ে বিতর্ক দানা বাঁধে। সমাজ মাধ্যমে রীতিমতো ট্রোলের বন্যা হয়ে যায় এবারে বিতর্কে মানিক। মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে খোদ মুখ্যমন্ত্রীকেই বের করে দিতে চায় বিজেপি, এমনটাই অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনার। এদিন অতিশী বলেন, 3 মাসে এই নিয়ে দ্বিতীয়বার আমাকে মুখ্যমন্ত্রী বাসভবন থেকে উৎখাতের চেষ্টা করা হলো। একটি চিঠির মাধ্যমে বাসভবনের বরাদ্দ বাতিল করে। খোদ নির্বাচিত সরকারের নির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে ঘর ছাড়া করতে যায় বিজেপি। তার আরও অভিযোগ, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমার জিনিসপত্র রাস্তায় ফেলে দিয়েছিল বিজেপি। ওরা আমাদের বাড়ি ছিনিয়ে নিতে পারে, কাজেও বাধা দিতে পারে, কিন্তু মানুষের প্রতি আমাদের কাজের প্রচেষ্টা ও আবেগকে আটকে রাখতে পারবে না। পাশাপাশি তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হলেও তিনি যে পিছুপা হবেন না, ইঙ্গিত মাধ্যমে সেও স্পষ্ট করে দেন অতিশী। প্রসঙ্গত, রবিবার ফের অতিশী প্রসঙ্গে বিতর্কে জড়ায় বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে বেফাস মন্তব্য করে বসেন দিল্লির কালকাজি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশ বিধুরি। ওই বিধানসভা কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী অতিশীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, কটূক্তি করেন তিনি। বলেন, পদবি বদল করে বাবা বদলে ফেলছেন অতিশী। এরপরই বিজেপির প্রার্থীর এই মন্তব্যের জবাব দিতে গিয়ে রীতিমতো কেঁদে ভাসান দিল্লির মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বেলা বাড়তে দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। আর তারপর থেকেই উত্তপ্ত হয়েছে রাজনীতি, যুযুধান দুই দল। আসন্ন 5ই ফেব্রুয়ারি নির্বাচন, ভোট গণনা হবে 8ই ফেব্রুয়ারি, জানালো কমিশন। খবর শেষ হলো।